খুব ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেরকম নিফটি ফিফটি সিচুয়েশন কোথায় দাঁড়িয়ে রয়েছে, নেক্সট ওয়ান বলবো কোথায় যেতে চলেছে এবং নেক্সট এবং অনেকটা ডাউন হয়ে গেছে নিফটি ফিফটি। দেখতে পাচ্ছি আমরা 23,500 নিচে নেমে যাচ্ছে, 580 570। আবার দেখতে পাচ্ছি এই সিচুয়েশনে আমাদের কি করা উচিত, কেন এটা হলো, এটা কি এই ভাইরাসের জন্য এটা হলো নাকি কি কারণ, কোথায় গিয়ে দাঁড়াবে মার্কেটটা, কোথায় সিচুয়েশন কি মনে হচ্ছে। এইটা একজন আমাদের সাবস্ক্রাইবার অনেক ধরে রিকোয়েস্ট করছিল একটা পার্টিকুলার মাল্টিব্যাগার স্টককে নিয়ে অ্যানালাইসিস করে দেওয়ার জন্য, সেই স্টকটা সত্যি কি কেমন সিচুয়েশন রয়েছে সে সমস্ত কিছু সবকিছু আসার আগে আমি সৌম্য সবাই স্বাগত জানাই বেস্ট ইনভেস্টরের পক্ষ থেকে। নতুন যারা রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পুরোদের অজস্র লাইক কমেন্ট তাদের অসংখ্য ধন্যবাদ। তারা প্রচুর ভাবে মোটিভেট করে চলেছে আমাকে, এটা একটা বিশাল বড় ব্যাপার আমার কাছে। এবং এই মোটিভেটটা থাকার কারণের জন্য কিন্তু আস্তে আস্তে আমি এগোতে পারছি। তোমরা নিশ্চয়ই জানো, যারা জানো না, ইউটিউব তরফ থেকে আপাতত যেটা হয়েছে, প্রথমে একটা ওয়ার্নিং ছিল, বেশ কিছু ভিডিও ডিলিট করেছিল। তার পরবর্তীকালে যেটা হয়েছিল সেটা হচ্ছে কি করেছে, সেটা হচ্ছে মনিটাইজেশনটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তো মনিটাইজেশন বন্ধ করে দেওয়াটা একটা অবশ্যই একটা প্রত্যেকটা ক্রিয়েটরের কাছে, প্রত্যেকের কাছে, যে আমি একা বলে না, অজস্র অনেকেই এটা করেছে, প্রত্যেকের কাছে এটা কিন্তু একটা খুব কি বলবো, একটা বিটার এক্সপিরিয়েন্স, একটা খুব অবাক করে দেওয়া। প্রথম আমি খুব অবাক হয়ে গেছিলাম, কারণ বেসিক্যালি আমাদের আর্নিং এর প্রায় অর্ধেক ইউটিউব নিজে নেয়। এনিহাউ যেটাই সে কারণ হোক না কেন, সেটা তো আলাদা প্রশ্ন। প্রশ্ন এটা যে সেটা হচ্ছে কেন, সে কেন উত্তর খুঁজতে একাধিকবার মেইল চ্যাট করা, ওদের সঙ্গে কথা বলার চেষ্টা বহুবার হয়েছে, কোনো পরিষ্কার স্পষ্ট উত্তর আসেনি। যেটা বলছে মিসলিডিং কন্টেন্ট, এবং মিসলিড কাকে করা হলো সেটা বোঝাটা সত্যি অসম্ভব ব্যাপার, কারণ মিসলিড করার মতো প্রশ্নই ওঠে না। বরঞ্চ আমি আজ বলে না, বছরের পর বছর ধরে, বিগত 3 বছরের কাছাকাছি বেশি হবে, আমি শুধু লিড করে যাচ্ছি, অনেককে সাহায্য করছি, সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি, বহুভাবে করে যাচ্ছি। আমি জানি না, ইনক্লুডিং টুইটারেও আমি মেল করেছিলাম, টুইটারে ওদের কমেন্ট করেছিলাম, তার উত্তরটা ওই ভাষায় এসছে। যাই হোক, যেটাই সে কারণ হোক, সেটা আমি ভেবে দেখলাম। এই সময়টার জন্য অনেকে আমাকে পোর্টফোলিওর জন্য বলেছিলে, অনেকে অনেক কিছু রিকোয়েস্ট করেছিল, আমি সেই সময়টা করে উঠতে পারিনি। আমি ওই জন্য মার্জনা চাইছি, মানে ক্ষমা চাইছি, কারণ বেসিক্যালি কি হয়েছে, এই সময়টা একটু মেন্টালি একটু প্রবলেম হয়ে গেছিল। এনিহাউ সব ঠিক আছে, চলবেই, কাজের মতো চালিয়ে যেতে হবে আমাদের প্রত্যেককে, উপায় নেই কিছু। যেটা হচ্ছে নিফটি সিচুয়েশন কি, নিফটি হচ্ছে 23,590-80 চলে এসছে। আমি যেটা আগের দিন বলছিলাম 23,674, সেটা কিন্তু এখন কি হয়েছে, রেজিস্ট্যান্স হয়ে গেছে, মানে সাপোর্টটা ভেঙে নিচে পড়ে এখন রেজিস্ট্যান্সের কাজ করছে, এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে। তো এইগুলোর কারণ কিন্তু ভাইরাস বলে এক্সাক্ট এই মুহূর্তে মনে হচ্ছে না, কারণ ভাইরাস নিয়ে যে ব্যাপারটা দেখা গেল, এখনো যেমন ভাবে ইন্ডিয়াতে কোনো এফেক্ট পড়েনি। যদি তুমি ইউএসএ মার্কেট দেখো, ইউএসএ মার্কেট যথেষ্ট ভালো রয়েছিল, পরশু দিনে ইউএস মার্কেট দেখেছিলাম আমরা, পজিটিভ রয়েছে। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে, প্রথম জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ একটা দেশে সমস্ত ধরনের প্রোডাকশন যোগ করার পরে এবং তার সঙ্গে সেই দেশের সমস্ত সার্ভিসগুলো যোগ করে এবং যেসব লাইবিলিটি গুলো বাদ দিলে যেটা থাকে সেটাকে বলে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এই দেশের ইকোনমিক গ্রোথ কেমন সেটা কিন্তু বোঝা যায় এই জিডিপি দেখে। তো আমরা কিন্তু একটা বিরাট বড় জায়গায় রয়েছি এখনো, কোনো নেগেটিভিটি এখনো খুব বেশি আমি দেখছি না। ব্যাপার হচ্ছে কি, আমরা এক্সপেক্ট করছিলাম খুব শিগগিরই আমরা থার্ডে যারা চলে আসছি ইকোনমিক গ্রোথের দিক থেকে, সেখানে একটু প্রবলেম হয়ে গেছে, আমাদের এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু কম। আগের দিন যে রেজাল্টটা এলো, আমরা আলোচনা করছিলাম যে জিডিপি একটা বড় এফেক্ট ফেলে আমাদের ক্ষেত্রে। এখানে আমরা দেখতে পেলাম জিডিপির ক্ষেত্রে কিন্তু একটা এফেক্ট পড়েছে, অর্থাৎ জিডিপি এক্সপেকটেশন যেটা ছিল 8.4%, সেটা কিন্তু অনেকটা কমে গেছে, 6.4 এরকম একটা জায়গা চলে এসছে, এবং এইটা একটা নেগেটিভ এফেক্ট পড়ছে। শুধু একটা বলে না, আমাদের আর্নিং, গতবারের আর্নিং আমরা দেখেছিলাম প্রায় 50%-এর কাছাকাছি কোম্পানিগুলো, যারা কোম্পানি তাদের আর্নিং কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে, এটা কিন্তু একটা নেগেটিভ ব্যাপার। তৃতীয় ব্যাপার সেটা দেখলাম আমরা, সেটা হচ্ছে ইনফ্লেশন কিন্তু একটা এফেক্ট রয়েছে, ইনফ্লেশন ইন্টারনাল এফেক্ট রয়েছে। ফোর্থ সেটা হচ্ছে আমাদের কম্পিউটার চায়না মার্কেট আস্তে আস্তে ইমপ্রুভ করছে, এটা কিন্তু একটা ব্যাপার রয়েছে। আমরা যদি আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখি, সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা কি, সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে কিন্তু আনএমপ্লয়েমেন্ট ব্যাপারটা কিন্তু একটা রয়েছে। যদি একটা দেখো নেক্সট ওয়ান, সেটা হচ্ছে কে শেপ রিকভারি। কে শেপ রিকভারি বলতে ওপরে যারা রয়েছে তাদের কিন্তু আরো আর্নিং বাড়ছে, আর নিচে যারা তারা আস্তে আস্তে ডিক্রিজ করছে, মধ্যবিত্ত যেটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামছে। অর্থাৎ আমি এই সিচুয়েশনে এই কথাটাই শুধু বলতে চাইছি যে, যদি একটা এক্সাম্পল দেখো, অটো সেলসের পরিমাণ, দামি গাড়িগুলো বিক্রি কিন্তু চটপট হয়ে গেছে, অথচ নিম্ন মধ্যবিত্ত যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে তাদের যে গাড়ি বিক্রির পরিমাণ কিন্তু অনেক কম, অনেকগুলো সেলস পড়ে রয়েছে, সেই তুলনায় কিন্তু সেরকম এফেক্ট দেখাতে পারছে না। এটা একটা ব্যাপার। কনজিউমার গুডস এর ইনফ্লেশন একটা বড় এফেক্ট রাখছে আমাদের, তো সিপিআই ইন্ডেক্স বলে এগুলোকে, সেগুলোর ক্ষেত্রে একটা এফেক্ট আমরা দেখতে পাচ্ছি টেম্পোরারি।
এবারে আসবো যে সেসব বিষয়গুলো নিয়ে বলার আগে আমি অজস্র লাইক কমেন্টে মুগ্ধ করে অসংখ্য ধন্যবাদ এই সময় দিয়ে সঙ্গে থাকার জন্য। পেন ড্রাইভ অনেকের রেডি হয়ে গেছে, সেকেন্ড সমস্ত কিছু পাঠানো শুরু হবে। আমার পেন ড্রাইভ গুলো আমি রেডি করে দিচ্ছি, কালকে অনেক রাত পর্যন্ত বসে আমি রেডি করেছি এগুলো সমস্ত। তো এইগুলোকে নিয়ে এবার আমাদের কাজ শুরু হবে। প্রত্যেকের নাম লিখে রেখেছি, প্রত্যেক খামে ভরে প্রত্যেককে পাঠিয়ে দেওয়া হবে যারা যারা অলরেডি পেমেন্ট করে দিয়েছো। এর মধ্যে কি হয়েছে, আমার যে বক্তব্য সেটা হচ্ছে অনেক টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অনেকগুলো অ্যানালিসিস আছে যেগুলো কিনা মানে যারা প্রথম শিখছো মার্কেটে রয়েছে বা যারা একটু কিছুদিন রয়েছে তাদেরকে ধরে নাও কি সিচুয়েশন, ফান্ডামেন্টাল রিটার্ন অন ইকুইটি কাকে বলে, ক্যাপিটাল এমপ্লয়েড কাকে বলে, ডেট টু ইকুইটি রেশিও কি জিনিস বোঝায়, কোন একটা ব্যাংকের কি সিচুয়েশন মনে হয়, এই সমস্তগুলো বোঝার জন্য ইভেন যখন তুমি ইউটিউবে নেই অফ টাইমে আছো তো যে কোনো জায়গায় বসে কিন্তু ভিডিওটা চালিয়ে দেখতে পারো এবং সেখানে হাতে ধরে শেখানো আছে, আস্তে আস্তে শেখানো হচ্ছে, ভ্যালুয়েশন করে দেখানো হয়েছে। টেকনিক্যালের মধ্যে যারা সুইং ট্রেড করতে চাইছো বা মনে করে নিয়েছো যে ইনভেস্টমেন্টটাকে টেকনিক্যালে কাজে লাগাবে, যেরকম আরএসআই কি, বলিঞ্জার ব্যান্ড কি, সুইং ট্রেড যদি করতে চাও এই সিচুয়েশনে এমন ধরনের মুভিং অ্যাভারেজ রয়েছে, কিছু মুভিং অ্যাভারেজ দিয়ে কিভাবে কাজ করবে, সাপোর্ট কোনটাকে বলছে, রেজিস্ট্যান্স, আমি বারবার বলি সাপোর্ট রেজিস্ট্যান্স, সেই সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যাপারটা কি জিনিস, কিভাবে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করছি আমরা, কিভাবে লাইন ড্র করছি আমরা, সমস্ত কিছু নিয়ে প্রায় 3 জিবির মতো ডেটা, প্রায় 25-30টা ভিডিও রয়ে গেছে। সেই সমস্ত ভিডিওগুলো পেন ড্রাইভে পুড়েছি, পুরে যারা যারা যেহেতু ইউটিউব ভবিষ্যৎ কিছু বুঝতে পারছি না, তো এইগুলো কি করবে না করবে এখনই বুঝতে পারছি না, সেই জন্য তাদেরকে কিন্তু মেল করে তাদেরকে কিন্তু এতে বাই পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এবং এটা টোটাল কস্ট পড়ছে 1600 টাকা। এর মধ্যে মোটামুটি 500 টাকার কাছাকাছি পড়ছে পেন ড্রাইভ এবং পাঠানোর খরচ, 1000 টাকা হচ্ছে এই টোটাল এতগুলো ভিডিও সমস্ত কিছু। এটা আমি এই কারণেই করতে চাইছি যে ভিডিওগুলো যেন থেকে যায়। আলটিমেটলি ইউটিউব উড়িয়ে দিল সব শুদ্ধ চ্যানেলটাকে, কিন্তু জিনিসগুলো যেন থেকে যায় যেগুলো তোমাদেরকে শেখানোর জন্য হাতে ধরে চেষ্টা করেছিলাম। এগুলো ফ্রিতে হয়, কিন্তু আমি ফ্রি করিনি এই কারণের জন্য যে ফ্রির কোনো মূল্য থাকে না জীবনে, এইটার জন্য কিন্তু একটা মিনিমাম টোকেন ফিস রেখেছি। অনেককে প্রশ্ন করে তবে এটা ফিসটা ঠিক করেছি আমি। আসা যাক এবারে সেকেন্ড কথার দিকে, সেটা হচ্ছে সাবস্ক্রাইবার আমাকে বলছিল মাল্টিব্যাগার স্টকের কথা নিয়ে। সেই স্টকটার আসার আগে এইখানে একটু আশা ঘটনা শোনাই, সেটা হচ্ছে আজই শেষ নয়, মার্কেট কখনো ওঠে কখনো পড়ে, কিছুই অসুবিধা নেই। সেকেন্ড ঘটনা ভাইরাস, করোনা ভাইরাস আগের বারে যে সিচুয়েশন দেখিয়েছিল বলে মার্কেট পড়েছিল, এরকম এক্সপেকটেশন এবার যদি করো সেটা কিন্তু ভুল হবে। অলরেডি সেই সময় যারা এখন মার্কেটে আছে তারা কিন্তু সেই করোনা ভাইরাস সবাই ঢুকেছিল এবং সেই সময় থেকে থাকার কারণের জন্য ওদের মধ্যে ব্যাপারগুলো জানা হয়ে গেছে যে এই সিচুয়েশন কি হতে পারে না হতে পারে। তো এই মুহূর্তে একটাই কথা বলবো, মার্কেট যা সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে কনস্ট্যান্টলি ওয়েট করতে হবে আমাদেরকে, এবং মার্কেট কারেকশন কোথায় দাঁড়ায় এক্সাক্ট লেভেল এই মুহূর্তে বলা অসম্ভব, কারণ মার্কেটে এই এখনই দাঁড়িয়ে রয়েছে প্রায় 23,591 এর কাছে। মানে এটা আরো একটু ডাউন হবে এবং অনেকটা যদি এটা আরো নেমে যায়, যেটা বক্তব্য 23,400 কাছে পৌঁছতে পারে, 23,400 নিচের দিকে, এবং উপরের দিকে ব্যান্ড কিন্তু যেটা আমি আগে বলছিলাম যেটা সাপোর্ট ছিল সেটা এখন রেজিস্ট্যান্সের কাজ করছে, অর্থাৎ 23,674 কিন্তু আমাদের এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে। আসা যাক এবারে কাজগুলোর দিকে, নেক্সট পয়েন্টের দিকে যাব। যদি কে শেপ রিকভারিটা ইমপ্রুভ করা যায়, যদি গভর্নমেন্ট তরফ থেকে প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ এবং সাবসিডি বাড়ানো যায়, যদি এই মুহূর্তে ইনফ্লেশনটা কন্ট্রোলে রাখা যায় এবং নেক্সট কোয়ার্টারে আর্নিং গুলো পজিটিভ দেখানো যায়, তাহলে অবশ্যই আমরা নেক্সট টাইমে অনেক পজিটিভ কিছু দেখতে পাবো এবং অনেক এক্সপেকটেশন রয়েছে এবং আমরা সেই এক্সপেকটেশন সমস্তগুলো কিন্তু ফুলফিল হবে। আসা যাক কোম্পানিটার দিকে, যে কোম্পানিটার কথা বলছিল উনি সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা কোম্পানিটার দিকে যাবো আমরা। যে কোম্পানিটার কথা নিয়ে বলছিল সেটা হচ্ছে শক্তি পাম্প ইন্ডিয়া। শক্তি পাম্প অসম্ভব দুর্দান্ত রিটার্ন দিয়েছে, যদি রিটার্নের পরিমাণ দেখা যায়, যদি আমরা দেখে নিই ম্যাক্সিমাম রিটার্নও খুব সুন্দর রয়েছে, 17,000% রিটার্ন দিয়েছে, 5 বছর রিটার্ন দিয়েছে আমাদেরকে প্রায় 2,800%, মানে এটা আনবিলিভেবল রিটার্ন দিচ্ছে। তার মানে কোম্পানিটা কিন্তু ভ্যালুয়েশন হাই জায়গা চলে যাওয়ার কথা, কিন্তু কোম্পানির ভ্যালুয়েশন কোথায় দাঁড়িয়ে রয়েছে সেটা একটু দেখবার ব্যাপার রয়েছে। কোম্পানি এই সিচুয়েশন রয়েছে, কোম্পানির মার্কেট ক্যাপ 16,000 কোটি রয়েছে, মানে এটা কিন্তু মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপের দিকে যাচ্ছে, 20,000 কোটি পার হলে তবে আমরা এটাকে লার্জ ক্যাপ বলবো, মানে এখন এটা মিড ক্যাপে আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো দেখার সেটা কিন্তু রয়েছে স্টক পি রয়েছে 48 এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে কিন্তু 50। যদি আমি ভ্যালুয়েশন শুধু পি ধরি তাহলে কিন্তু এখনো স্কোপ রয়েছে, এখনো ওভার ভ্যালুড হয়নি। কোম্পানিটার কাজ কি? কোম্পানির কাজ হচ্ছে বেসিক্যালি শক্তি পাম্প যে ইন্ডিয়া লিমিটেড, এদের প্রাইমারি এনগেজ রয়েছে পাম্প তৈরি করতে কাজে লাগছে, মোটর তৈরি করছে, বিভিন্ন রকম ভাবে অ্যাডভান্স ওয়াটার পাম্পিং সলিউশন সেগুলো এরা তৈরি করছে, এবং এছাড়া ইরিগেশন, হর্টিকালচার, ডোমেস্টিক ওয়াটার সাপ্লাই, কমার্শিয়াল এন্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন সমস্ত জায়গায় কিন্তু কোম্পানিটা কাজ করছে। অসম্ভব ভালো কোম্পানি, দুর্দান্ত এদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার পরিমাণ রয়েছে। কোম্পানিটা মার্কেট ক্যাপ যেরকম মিড ক্যাপ লেভেল রয়েছে, 1 বছর রিটার্ন একটা আনবিলিভেবল রিটার্ন দিয়ে দিয়েছে আমাদেরকে, মানে বিশ্বাসযোগ্য মনে হয় না, 1 বছরে 600% বেশি রিটার্ন দিয়ে দিয়েছে। মানে দেখলেই মনে হয় রীতিমতো একটা ভয়ের কারণ, এইগুলো যারা এত তাড়াতাড়ি ওঠে তারা পরেও কিন্তু ওরম ভাবেই।
তো এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। যদি লং রেঞ্জে দেখি কোম্পানিটা কিন্তু সব সময় ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু একটা ভালো মাপের রিটার্ন দিতে দিতে গেছে। প্রেজেন্টলি একটা আনবিলিভেবল রিটার্ন দিয়েছে, অবশ্যই প্রচন্ড রিস্কি কোম্পানি। এই কোম্পানির এই মুহূর্তে তুমি দেখো রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড 31, রিটার্ন ইকুইটি 24 রয়েছে। এগুলো কি রিটার্ন ইকুইটি ক্যাপিটাল সমস্ত কিছু কিন্তু মেম্বারশিপে দেখতে পারো। ফেস ভ্যালু 10 রয়েছে। সেলস গ্রোথ বিগত আমরা দেখতে 3 বছর 13% মতো রয়েছে। আমরা যদি দেখে নিই প্রফিট অ্যান্ড কোয়ালিটি, যেটা কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, প্রতি বছরে যথেষ্ট ভালো করছে। নেট প্রফিটেবিলিটি যথেষ্ট ভালো রয়েছে। নেট প্রফিট যেরকম গত বছরে ছিল 6 কোটি, সেখান থেকে 101 কোটিতে এসছে। সেই কারণের জন্য কিন্তু অনেকটা জাম্প করেছে। 93 কোটি গত কোয়ার্টারে ছিল, সেটা 101 কোটি হয়েছে। এটা একটা আনবিলিভেবল রিটার্ন দেখতে পাচ্ছি। এবং আমি তোমাকে যে বলেছি তাকে বলি, দেখো এইগুলো অবশ্যই ভালো কোম্পানি এবং সব ঠিক আছে, কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে প্রচন্ড রিস্কি। তো এই কোম্পানিতে আসার আগে নিজেরা কিন্তু একটুখানি যাচাই করে নিয়ে তবে আসবে। নো বাই অর সেল রেকমেন্ডেশন, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। আমি এখানে শুধু এডুকেশনের জন্য দেখাচ্ছি। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখো, প্রফিটেবিলিটি কত গুণ বেড়ে গেছে। এইগুলো কিন্তু খুব ফ্ল্যাকচুয়েট করছে। দেখবে একটা সময় নেগেটিভ ছিল 2020 সালে, সেখান থেকে হঠাৎ করে পজিটিভ 76 কোটি হলো, তারপরে কমে 65, তার থেকে কমে 24, আবার তার থেকে 142 হলো। মানে একটা অদ্ভুত ফ্ল্যাকচুয়েটের কাজ করছে এখানে। এইগুলো ব্যাপার ইনভেস্টারের আমরা দেখবো 50% ইনভেস্টার রেখে দিচ্ছে। 54 যেটা ছিল আগে, তার থেকে এখন 51 এসছে, ঠিক আছে। এফআইআই কিছু বিক্রি করেছে, ডিআইআই কিছু বিক্রি করেছে, আর প্রমোটাররা কিন্তু কিনেছে। 39% প্রমোটারের হাতে রয়েছে। এটা কিন্তু একটা ব্যাপার দেখতে হবে। পজিটিভ নেট ক্যাশ ফ্লো রয়েছে, দেখেই বুঝতে পারছো 180 কোটি মতো পজিটিভ রয়েছে। এমনি মোটের উপর কোম্পানিটা যথেষ্ট ভালো কোম্পানি, এর ফিউচার খুব সুন্দর রয়েছে। প্রফিটেবিলিটি আনবিলিভেবল রয়েছে। যদি আমি এটা কম্পেয়ার করি কিরলোস ব্রাদারের সঙ্গে, যদি এটা কম্পারিজন করার চেষ্টা করি, বা আদার যেমন রোটো পাম্পস এদের সঙ্গে কম্পেয়ার করি, লাস্ট কোয়ার্টারের যে প্রফিট ভ্যারিয়েবিলিটি দেখো, সেখানে দেখলে আনবিলিভেবল লাগবে। 1636, এটা একটা আনবিলিভেবল হয়েছে। সেলস গ্রোথ দুর্দান্ত রয়েছে, কোয়ার্টারলি ব্যাপারও রয়েছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ওদের মধ্যে সেরা রয়েছে। মানে সব দিক থেকে কোম্পানিটা ফ্যান্টাস্টিক কোম্পানি রয়েছে। কোম্পানি যদি প্রোজ এন্ড কনস গুলো দেখি, প্রথম হচ্ছে প্রচুর ওভার ভ্যালু, 16 গুণ বলছে, 16 টাইমস। সেকেন্ড হচ্ছে ঋণের পরিমাণ একটু বেশি, 178 দিন হাই ডেটার্স ডে মনে হচ্ছে এটা, ইয়েস। এবং সেকেন্ড ওয়ান প্রমোটার হোল্ডিং কিন্তু বিগত 3 বছর ধরে 3% মতো কমেছে। কিন্তু এইগুলো মানেই সব খারাপ হলো তার কিন্তু কোনো মানে নেই। আমরা যদি ভ্যালুয়েশন দেখি, ভ্যালুয়েশন যথেষ্ট সুন্দর রয়েছে, ফ্যান্টাস্টিক এই কোম্পানিটা রয়েছে। এবং কোম্পানি এই মুহূর্তে যে সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে, ডেট টু ইকুইটি রেশিও খুব কম। ডেট টু ইকুইটি কি জিনিস, রিটার্ন ইকুইটি কি, ক্যাপিটাল এমপ্লয়েড কি, সমস্ত কিছু মেম্বার নিয়ে দেখতে পারো। আজকের মতো এই এক্সপেকটেশন নিয়ে শেষ হচ্ছে। আগামী দিন এবং আগামী দিনগুলোতে আমরা আরো অনেক অসংখ্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ থাকবে যে আমরা দেখিয়ে দেবো যে আমরা কত বেটার বাকিদের থেকে। চলো আজকের মতো এখানে আসছি, আবার নেক্সটে দেখা হচ্ছে। নমস্কার।